আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দেশবাসী, এই মুহূর্তে যারা বাংলাদেশে অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে বসে আমার এই লাইভটি শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমাকে চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলছি, আমার নাম কাজী শামীম আহসান। আমি একজন প্রবাসী এবং খুবই একজন সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং বাংলাদেশের 90-এর আন্দোলনের সম্মুখ বাড়ির একজন কর্মী ছিলাম। তখন আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্র ছিলাম। এবারের 2024-এর আন্দোলনের একজন সামান্য যোদ্ধা অথবা কর্মী, আপনারা যেভাবেই হোক আমাকে আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাকে চিন্তা করতে পারেন। নিতান্তই যেটুকু উচিত ছিল আমার অবস্থান থেকে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল সেটি করার, এবং সেই কাজটি করার জন্য আপনারা যে আমাকে দুহাত ভরে দোয়া করেছেন সেজন্য সবাইকে সালাম, শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া। আজকে প্রথমেই যারা ধন্যবাদ পাওয়ার যোগ্য সেটা হলো আমাদের ছাত্র সমাজ এবং শ্রমিক জনতা, বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরে যারা অবস্থান করেছেন, মাঠে যারা লড়াই করেছেন, তাদের সবাইকে, সেই সাথে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী এবং আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের বিজয়, এই বিজয় আপনাদের বিজয়। আপনারা সবাই মিলে এই বিজয় অর্জন করেছেন। এই বিজয়ে যারা ভূমিকা রেখেছে তার মধ্যে আমাদের সেই ভাইয়েরা যারা আত্মাহুতি দিয়েছেন, আমাদের এই বিজয়ের জন্য যারা জীবন দিয়েছেন, বুকে গুলি নিয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। 2024-এর সকল বীরদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আমি 52, 69, 71 এবং 90-এর যারা নিহত হয়েছিলেন বিডিআর বিদ্রোহে, আমাদের সেই সব সূর্য সন্তানেরা, 57 সেনা কর্মকর্তা সহ অন্য যারা বিডিআর বিদ্রোহের সময় নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি আমার সেই ভাইদের যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন। আত্মার মাগফিরাত কামনা করছি এই 15.5 বছরে যারা গুম খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হয়ে জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি যোদ্ধা দেখেছি দীর্ঘ প্রায় 3 দশক, বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে, এমনকি গোয়েন্দা সংস্থার সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে আমার কাজের অভিজ্ঞতা হয়েছে। ফিজিক্যালি আপনারা বলতে পারেন যে আমি 91টা দেশে কাজ করেছি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে, কিন্তু আমি এত দৃঢ় যোদ্ধা দেখিনি। আমি বাড়িয়ে বলছি না, মিথ্যে বলছি না। আমাদের যে 6 সমন্বয়ক ছিলেন তাদের সবাইকে আমি দাঁড়িয়ে যদি একটা স্যালুট দিতে পারতাম আমার মনটা ভরে যেত। তারা আমার সন্তান তুল্য হলেও তারা আমার বাবার মতো করেছেন। একজন মাও আছেন সেখানে। আপনারা বিশ্বাস করবেন না কি পাহাড় পরিমাণ মানসিক শারীরিক নির্যাতন সহ্য করে তারা এই যে আন্দোলন সেটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে এসছেন। আমি বিশ্বাস করি না বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো অনেকেরই সেই ধৈর্য বা সেই সহনশীলতা হবে না আমাদের 6 সূর্য সন্তান, বিশেষ করে
যেটা দেখিয়েছে, তাদেরকে আবারও স্যালুট। আমি স্যালুট জানাই সেই মা বাবাদের যারা নিজেদের সন্তানদেরকে হাতে ধরে নিয়ে এসছে, নিজের সন্তানদেরকে নিয়ে ঢাকায় আসতে পারেননি, বলে দিয়েছেন তোমরা যাও, এবং সেজদায় পড়ে কেঁদেছেন। এই জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশকে আল্লাহ যেন রক্ষা করে, সেজন্য অনেকেই ফোন করে বলেছেন। আমি গত 2 দিনে 1000-এর উপরে ফোন রিসিভ করেছি, সবারটা করতে পারিনি, আমি ক্ষমা চাচ্ছি। কারণ আমি একজন মানুষ, আসলে এটা সম্ভব না, এটা ইম্পসিবল, তারপরও চেষ্টা করেছি। যাদের অনেকে হাউমাউ করে কেঁদেছেন, এটা বিজয়ের কান্না। এই কান্না যে কত আনন্দের, কখনো কখনো যে কান্না কত আনন্দের, গতকালকে যারা আনন্দে কেঁদেছেন তারা শুধু এটা উপলব্ধি করতে পারবেন। আমি অত্যন্ত গর্বের সাথে বলছি, অনেককে বলেছি, গত 5 বছর যাবৎ বলে আসছিলাম যে 2024-এর অক্টোবরের আগে পতন হবে ইনশাআল্লাহ। যারা আমাকে কাছ থেকে চেনেন তাদেরকে অনেকবার বলেছি। আল্লাহ খুব আমাদেরকে বেশি ভালোবাসেন বিধায় অক্টোবর হতে এখনো অনেকটা বাকি, অক্টোবরের আগেই আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি কোনো জ্যোতিষী নই, অনেক হিসাব নিকাশের কারণে আমি এটা বলেছিলাম। কারণ বিভিন্ন রাষ্ট্রের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকা এবং তাদের যে অবস্থান, তাদের হয়তো এটা অনেকটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, এর জন্য অনেক বড় ক্রেডিট নেই। আমি ধন্যবাদ জানাই 3 বন্ধুকে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কত ভয়ঙ্কর বাধা, চিৎকার, চেঁচামেচি, মিসবিহেভ, এগুলো সহ্য করে আমাদের 3 বাহিনীর প্রধান এই অবস্থায় আমাদের এই বিজয়কে সুদৃঢ় করতে, বিজয়কে দ্রুত পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ী হয়েছি। বিজয় ছাত্র জনতার, বাট বিজয়ের যে 3 বীর, যারা শহীদ, যারা আপনারা রাজপথে যুদ্ধ করেছেন, তাদের বাইরে আপনাদের পর্দার অন্তরাল থেকে যারা 3 জন যুদ্ধ করেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই 3 জন হলো আমাদের বাংলাদেশের 3 সূর্য সন্তান, বর্তমান সেনাবাহিনী, বর্তমান নৌবাহিনী এবং বর্তমান বিমান বাহিনীর প্রধান। আপনারা কে কিভাবে নেবেন, কে আত্মীয় বলবেন, কে স্বজন বলবেন, কিভাবে বলবেন, সেটা ব্যাপার না। আমি যতখানি ব্যক্তিগতভাবে জানি, এবং এই ঘটনার আগে আমি 3 জনের একজনের সাথে দেশের বাইরে বসেছিলাম, আজকে স্বীকার করছি, এবং আমার বিশ্বাস ছিল যে অক্টোবর লাগবে না ইনশাল্লাহ, তা সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যদি তা না হতো, আমরা একটা গৃহযুদ্ধের মুখোমুখি হতাম, এবং সেই যে গৃহযুদ্ধের মুখোমুখি হতাম সেখানে আমাদের হয়তো বিশাল একটা রক্তক্ষয় হতো এবং দীর্ঘমেয়াদে আমরা একটা বড় রকমের বিপদে পড়ে যেতাম যদি আমাদের এই 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে সহায়তা না করতেন। সত্যি আমি গর্ববোধ করছি সেই 3 বন্ধুর জন্য যারা ইতিহাস হয়ে থাকবেন। তারা যদি আমার এই লাইভটি দেখে থাকেন, আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া, এবং আপনাদের সাথে যারা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার সাথে যোগাযোগ আছে, ব্রিগেডিয়ার জেনারেল, এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সবাইকে স্যালুট। আপনারাই আমাকে সহায়তা করেছেন। কখন এপিসিতে উঠছে, কখন প্লেনে উঠছে, কখন বেরোয়ে যাচ্ছে, কখন ঢুকে যাচ্ছে, আমি জানি আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সহায়তা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে সহায়তা করেন নাই, আপনারা 18 কোটি মানুষকে সহায়তা করেছেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশের সকল পেশার মানুষকে। ছাত্র জনতার পাশাপাশি আমি এমন কোনো পেশার মানুষ খুঁজে পাই নাই এই আন্দোলনকে সফল হতে সাহায্য করেনি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল মাদ্রাসার ছাত্রদেরকে, যারা গত রাতে সারা রাত ধরে বিভিন্ন মন্দির, আমার হিন্দু ভাই বোনদের বাড়িঘর, বিভিন্ন জায়গায় তারা পাহারা বসিয়েছেন কুচক্রী মহল যাতে হামলা চালাতে না পারে। কয়েকটি ছাত্র সংগঠন
এ ব্যাপারে ভূমিকা রেখেছে, বিশেষ করে ইসলামিক ছাত্র সংগঠন, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের আল্লাহ উত্তম যা যা দান করুক, আমি সেই প্রার্থনা করি। অনেকে জানতে চাচ্ছেন শেখ হাসিনার অবস্থান কোথায়। বিষয়টা ব্যাখ্যা দেওয়া দরকার, এটা ব্যাখ্যা দেওয়ার দাবি রাখে। উনি যখন রাজি হচ্ছিলেন না, তখন ওনার ছোট বোনকে বাংলাদেশে ডেকে আনা হয়। উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পরে উনি ওনাকে বোঝান, বাট ওনাকে রিজেক্ট করেন। এই রিজেক্ট করার পরে ওনার যে পুত্র, সেই পুত্রর সাথে লাইনে কথা বলিয়ে দেওয়া হয় এবং সে তাকে বোঝায় যে মা, আর কোনো লাভ নাই, তুমি স্বাক্ষর করো, তাড়াতাড়ি বাইরে আসো, বাইরে যেতে পারবা না, ছেলে পেলে অনেক কাছাকাছি চলে আসতেছে, জানের উপর দিয়া যাইব, তুমি চলে আসো, কোথায় আসবা সেটা জানি না, তুমি বাইরাও। যখন ছেলে মাকে এই কথা বলে তখন মা রাজি হন এবং সব মিলে আপনার এই কাহিনীগুলো যেটা হয় সেটা ধরেন দুপুর 1:20 থেকে 2:30টার মধ্যে, 2:30টায় উনি প্রথমে একটা হেলিকপ্টারে করে মুভ করেন এবং আমি আপনাদেরকে হেলিকপ্টারের নাম্বার সহ জানিয়েছিলাম। তখন হয়তো অনেকে বিশ্বাস করেন নাই বা অনেকে করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি প্রথমে ওই হেলিকপ্টারে করে, আমাদের একটা হেলিকপ্টার, ওটাকে ব্যবহার করে উনি কলকাতা এবং আসাম, আপনারা জানেন অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন। প্রথমে ওনাকে ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া হয় নাই। যাই হোক, পরবর্তীতে উনি দিল্লিতে অনুমোদন পান এবং আমি যদি ভুল না বলি, আমাকে এয়ারফোর্সের একাধিক অফিসার জানিয়েছিলেন যে উনি কিছু সময়ের জন্য ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন এবং ছিলেন। এমনকি কেউ কেউ মনে করছিলেন যে উনি বিমান বাহিনীর বা ক্যান্টনমেন্টের কোনো একটা অবস্থানে এসেছিলেন এবং সেখান থেকে পরবর্তীতে সে দিল্লির অনুমতি পেয়ে দিল্লির কাছাকাছি একটি সামরিক গাড়িতে, দিল্লির কাছাকাছি বলতে দিল্লির 20-22 কিলোমিটারের মধ্যে একটি সামরিক গাড়িতে আপাতত তাকে থাকার ব্যবস্থা করা হয়েছে। উনি ওখানে আছেন। সর্বশেষ সেটি উনি অনেকগুলো দেশে চেষ্টা করেছেন ঢোকার, প্রতিটা দেশ থেকে ওনাকে রিজেকশন করা হয়েছে। আজকে আমেরিকা সরকার তার ভিসা বাতিল করেছে। আগামীকালকে তার যে দেশে, মানে আগামীকালকে বলতে আজকে যে দিন এবং আগামী দিনের মধ্যে যে দেশে তার ভিসা আছে, সম্ভব উনি যেতে পারেন। যে দেশগুলা এম্বারেস ফিল করছে ওনাকে আশ্রয় দিতে, তারা সবাই কালকে ভিসা বাতিল করবেন এবং ওনার আশ্রয়ের জায়গাগুলো হয়তো আরও ছোট হয়ে আসবে। এটা সহজ হবে না। উনি জানেন উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি করবেন। বাট সত্যি কথা যেটা, যে সেটা হলো যে ওনার আশ্রয়ের জায়গাগুলো খুব ওয়াইড থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের যে সকল মন্ত্রী এবং অন্যান্য দুর্নীতিবাজ যারা বাংলাদেশের সামরিক বাহিনী, তাদেরকে বিভিন্ন ইমিগ্রেশন, বিভিন্ন জায়গায় তাদেরকে যে ক্রস করার সময়, ইমিগ্রেশন ক্রস করার সময় তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি নামগুলো এই মুহূর্তে না বলি, কারণ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের জেনেছেন এবং যারাই চেষ্টা করতে যাইবেন বিভিন্নভাবে তারা গ্রেপ্তার হবেন। একটু আগে বেনাপোলে একজন খুব প্রভাবশালী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তো আমরা আপডেটগুলো পাচ্ছি, আপনারা ভিডিওতে দেখেছেন একজন খুবই প্রভাবশালী, তাকে খালি গায়ে ভ্যানের ভিতর বসায় রাখা হচ্ছে, উত্তমদন দেওয়া হচ্ছে। তো এরকম সিচুয়েশন ছিল আজকে সারাদিন। তো এটা আজকে রাতে হয়তো অনেকগুলো চেষ্টা হবে তারা বের হয়ে যাওয়ার, বাট এটা তাদের জন্য যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে এবং যেখান থেকেই তারা চেষ্টা করুক না কেন তাদেরকে আটকানোর ব্যবস্থা করা হবে। আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাতেই চাই গতকালকে যারা গণভবনে ঢুকে, আপনারা নিশ্চয়ই পরবর্তীতে শুনেছেন যে অতি উৎসাহে অনেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলেন, বাট আমি যতখানি জেনেছি যে বেশিরভাগ জিনিস তারা ফেরত দিয়ে গেছেন। আপনি কিন্তু এরকম ভালো জাতি পাবেন না। আত্মসমালোচনা আমরা করতেই পারি, আমরা কিন্তু খুব কম জায়গায় দেখলাম যে এটাকে প্রচার করা হয়েছে। আসলে আমাদের প্রচার করা উচিত। মানুষকে আপনি যদি ভালো কাজে, আমি আপনার যদি উৎসাহ না দিই, করবে না তো। আজকে দুটো ভালো কাজ ঢাকায় হয়েছে। একটা হলো গত রাত থেকে কেউ রাত 2টায় এসে যা নিয়ে গিয়েছে তা ফেরত দিয়ে গেছে। কত বড় মনের মানুষ হলে, কত ভালো মানুষ হলে এটা করতে পারে। বেশিরভাগ মানুষ যে যা নিয়ে গেছে
ফেরত দিয়ে গেছে। আপনারা যাচাই করে দেখেন, অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা। কারণ ওই রকম একটা সিচুয়েশনে অতি উৎসাহীরা একজন একটা নিয়েছে, আরেকজন একটা নিয়েছে, তারা যে ন্যায় করছে আমি বলছি না, এটা ন্যায় না, বাট তারপরও তারা যে আবার রাতে ফেরত দিয়ে গেছে, হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। অবশ্যই তারা একটা ধন্যবাদ পেতে পারে। ধন্যবাদ পেতে পারে সংসদ ভবন যারা আজকে ঝাড়ু দিয়েছেন, এবং ঢাকার বিভিন্ন এলাকায় যেসব নারী, শিশু, ছাত্র জনতা পরিষ্কারের জন্য নেমেছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে তারা বিভিন্ন জায়গায়, বাট এগুলো খুব বেশি প্রচার হয় নাই। আমাদের নেগেটিভ জিনিসগুলো বেশি প্রচার হয়, আসলে পজিটিভ জিনিসগুলো আমাদের বেশি বেশি প্রচার হওয়া উচিত, এবং আমি মনে করি যে সেটা আমাদের কম হয়েছে আজকে প্রচার। আমি করজোরে মিনতি জানাই, এই দেশ আমাদের, এখানে আর ভাঙচুর দরকার নাই, অগ্নিসংযোগ দরকার নাই। অপরাধী যেই হোক তার শাস্তি ইনশাল্লাহ আগামী সরকার করবে, আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমরা আমাদের সম্পদ নষ্ট করব না, সেটা যদি একটা আলপিন পরিমাণ হয়, একটা টিস্যু পরিমাণ হয়, আমরা এটাকে সাশ্রয় করতে হবে। আপনারা জানেন গত 15.5 বছরে রক্তচোষারা আমাদের দেশের অর্থনীতিকে ভয়ঙ্কর ক্ষতি করেছে। এখন যদি আমরা আমাদের সম্পদ নষ্ট করি, সেটি আমাদের জন্য ভালো হবে না। এর অংশ কিন্তু আপনিও মালিক, আমিও মালিক, আমরা সবাই মালিক। আমরা আমাদের কেন প্রতিষ্ঠান, এ তো আপনাদের বিজয় হয়ে গেছে, আমাদের বিজয় হয়ে গেছে। এখন আর কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাদের দেশের ছাত্র জনতা, আমি সবার কাছে মিনতি করছি, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই, হ্যাঁ, আমি আপনাদের একজন কর্মী, আমি আপনাদের একজন সহকর্মী। হ্যাঁ, আপনারা প্লিজ আর কোনো ভাঙচুর করবেন না, অগ্নিসংযোগ করবেন না। অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো মানুষ লুটতরাজ করে না। যারা আমরা যারা এই প্রজন্মের সাথে যারা আছি, প্রজন্মের পিছনে যারা আছি, তারা অবশ্যই সেটি ফলো করবে ইনশাল্লাহ। এবং কালকের সকাল থেকে আমরা শুনবো না ইনশাল্লাহ যে কোথায় লুটপাট হয়েছে। লুটপাটই যদি করে, তাহলে এই 15-15.5 বছরে ওরা যা করেছে আর আমরা যা করব, আমরা যে অন্যায়গুলো করব, আমাদের মধ্যে সেই ব্যবধানটা কি হবে আপনারা বলুন? তাহলে তো আমরা সেই একই হয়ে গেলাম। মানুষ তো আমাদেরকে 2 দিন পর অভিশাপ দিবে, তো সেই অভিশাপ আমরা কি নেওয়া ঠিক হবে? 2 দিন পর এই মানুষগুলাই আবার যারা আমাদেরকে সমর্থন দিয়েছিল এই জায়গায়, সেই জায়গায় আপনার আজকের সেটা আমরা অবশ্যই এই কাজটা করব না। এখন আসি আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। আমি আমার প্রবাসী ভাইদেরকে, তাদের রক্ত কত টকবক করতেছিল, আমি যে কি পরিমাণ কল পেয়েছি আমি আপনাদের বুঝাতে পারবো না, বিভিন্ন দেশ থেকে। আমাদের প্রবাসী ভাইদের একটা অনুরোধ করব, একটি টাকাও আমরা ব্যাংকিং চ্যানেল ছাড়া পাঠাবো না। এতে যদি লস হয়, লস হবে। আমরা হুন্ডির মাধ্যমে এখন আর কোনো টাকা পাঠাবো না। টাকা পাঠানো আমাদের কাজ না, টাকা পাঠানো তো পাঠাবই, তারপরে আমাদের একটা বড় কাজ করতে হবে। সেটা হলো আমাদেরকে রেমিটেন্সের পাশাপাশি আমাদেরকে ভূমিকা রাখতে হবে। 2টো গ্রুপ আমরা, একটা হলো যারা আমরা শ্রম দেই, হ্যাঁ, আমাদের কিন্তু অনেক বড় জায়গা আছে, অনেকেই হয়তো জানে না। আপনার যে মালিক বা আরবাব আছে, সে অনেক ধনী, তাকে গিয়ে বলতে হবে যে আমার দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তুমি চলো, তুমি আমার দেশে বিনিয়োগ করবা। আমাদেরকে বিনিয়োগ নিয়ে আসতেই হবে, যে যত পারি আমরা বাংলাদেশে বিনিয়োগ করব। বাংলাদেশে আমরা বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব, আল্লাহর কাছে চাইব, এবং আমরা ওই ভালো কাজের উসিলা হব। আপনারা চেষ্টা করুন। আমি নতুন সরকারকে আহ্বান জানাবো, আমাদের যে ভাইরা, যে অ্যাম্বাসেডর বলতে আমি আপনাদের প্রত্যেকটা শ্রমিক ভাইকে, প্রত্যেকটা মেহনতি মানুষকে, এবং যারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত আমার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ ক্ষমতা সম্পন্ন, প্রত্যেকের কাছে মিনতি জানাবো, যার অবস্থান থেকে আমরা বাংলাদেশের জন্য এই বিনির্মাণ যুদ্ধে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ব। এবং আমরা দেখেন, একটা মন্ত্রী পরিষদ বা তত্ত্বাবধায়ক সরকার 10 জন, 12 জন, 15 জন, 30 জন, 35 জন নিয়ে হবে। আমরা তো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তো আর ওই মন্ত্রী পরিষদে যাবে না। আমাদের কর্তব্য ওই মন্ত্রী পরিষদ হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, খণ্ডকালীন সরকার হোক, যে আসুক, সে তাদেরকে সহায়তা করা। প্রথমেই তাদের সম্পর্কে মন্তব্য না করা, যেই আসুক তাদেরকে কাজ করতে দেওয়া, 3 মাস 6 মাস কাজ করতে দেই আমরা। যদি তারা নষ্ট মানুষ হয়, তাহলে যিনি প্রধান হচ্ছেন
তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, অত্যন্ত ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি উনি তাদেরকে গ্রেপ্তার করবেন। আপনারা বিশ্বাস করুন, আমি ইন্দোনেশিয়ার যে গত সরকার, এখনও আছে, অক্টোবর পর্যন্ত থাকবে, ওর পরে নতুন সরকার আসবে, সেই সরকারের যিনি প্রধান তার চাচার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক অনেক দীর্ঘদিনের। সে আমাকে জিজ্ঞেস করেছিল নির্বাচনে আগে যে তুমি আমাদেরকে একটা সাজেশন দাও, যে সাজেশন তুমি যদি প্রেসিডেন্ট হইতা ইন্দোনেশিয়ার করতা। আমি বলছিলাম আমি যে মন্ত্রিপরিষদে যাদেরকে নেব তাদের হাফ ডজনকে আমি টার্গেট করব না, আমি সবাইকে, আমাকে সহ সবাইকে আমি ইন্টেলিজেন্সের আওতায় রাখবো যে আমি কোনো অন্যায় করছি কিনা। যদি অন্যায় করে কেউ তাকে গ্রেপ্তার করতে বলবো ওপেন এবং প্রমাণ সাপেক্ষে। তারা ছয়জন পূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল। আমি শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি ইনশাল্লাহ কালকে শপথ নেবেন, আপনার মন্ত্রিসভায় যেই আসুক, যত শুদ্ধ মানুষ হোক, সেই শুদ্ধ মানুষটা যদি অশুদ্ধ কাজ করে আমরা দেখতে চাইব দিনের আলোতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোমরের দড়ি বেঁধে তাকে জেলখানায় নেওয়া হয়েছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। পচন মাথা থেকে ধরে, এই মাথার পচন যদি আমরা রোধ করতে পারি, সারা দেহের পচন আর ছড়াবে না এবং কোনো সমস্যা হবে না। একটু শক্ত হইতে হবে লুটেরাদের ব্যাপারে। আপনি যদি শক্ত হন, কথা দিচ্ছি লুটেরাদের সম্পদের একটা বড় অংশ আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আপনি পারবেন, আপনার পিছনে আমরা ছোট কর্মী হিসাবে কাজ করব, এবং সেইটা আমাদের যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আছে তাদের যেমন সহযোগিতা নেওয়া যেতে পারে, তেমনি আমি আপনাকে বলবো একটা বড় সহযোগিতা আমরা নিতে পারি। সেটা হলো আমাদের দেশের যারা প্রবাসী আছে তাদেরকে আমরা ঘোষণা দিতে পারি যে পরিমাণ অর্থ ফেরত আসবে, ফেরত আসার পরে সে যদি প্রথম দিন থেকে ভূমিকার জন্য রেজিস্ট্রেশন করে এবং সে যদি কোনো একজনের পিছনে কাজ করে বা একাধিক ব্যক্তির পিছনে কাজ করে, যে টাকা ফেরত আসবে তার একটা অংশ সে পাবে। হতে পারে সেটা 20%, 25%, 30%, 35%। আপনারা নীতি নির্ধারকরা সেটা নির্ধারণ করবেন। বাট এমন একটা ইনসেন্টিভ ঘোষণা করেন, আমি বিশ্বাস করি ইনসেন্টিভ ঘোষণা করলে আপনি এবং আপনার যে মন্ত্রিসভার কিছু সদস্য এবং আপনার বাহিনীরা শুধু চেষ্টা করবে না, মানুষ যখন একটা প্রফেশনাল কাজ করবে তখন তার প্রফেশনালিজমের পিছনে কিছু যুক্তি থাকতে হবে। এই যুক্তিটা হবে যে সে তখন চেষ্টা করবে, সে আইডেন্টিফাই করবে যে কোন মানুষটা আছে, এবং তার জন্য আপনি লক্ষাধিক, কয়েক লক্ষ কর্মী পাবেন ইনশাল্লাহ, এবং তারা চেষ্টা করবে ধরিয়ে দিতে। তারা যদি আফ্রিকার জঙ্গলে গিয়ে পালায়, ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোতে কেউ আমি জানি তারা পাসপোর্ট করছে, ওখানে পালায়, ওখানে চলে যাবে টিকিট কেটে, ওখানে গিয়ে আইডেন্টিফাই করবে কোনটা বাড়ি কোনটা কি, আপনাকে ধরিয়ে দিবে। এবং ওখান থেকে যদি দেন, আমি বিশ্বাস করি আমাদের এখন যে মাথাপতি যে ঋণ আছে, আমাদের টোটাল যে ঋণটা, আমার টার্গেট হলো আপনারা আপনাদের নেতৃত্বে এই ঋণটা পুরোটা শোধ করে দেন। দেনা নিয়ে কবরে গেলে সে তার খাতা খুলবে না এবং অনেক আযাব হবে। তো আমরা তো রাষ্ট্রের অধীনে দেনাদার, তো আমাদের কেন দেনা দিয়ে কবরে পাঠাবেন? আমাদেরকে দেনামুক্ত করে দেন। এই দেনামুক্ত হওয়ার জন্য আমার মতো ছোট্ট অতি সাধারণ শামীম আহসান ভূমিকা রাখবো ইনশাল্লাহ, এবং সেই ভূমিকা অনেককে ধরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, পারবো, কারণ অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে। আর আমি তো সাধারণ মানুষ, আমার চেয়ে বড় বড় অসাধারণ মানুষ আছে। অসাধারণ মানুষ আমার দেশের শ্রমিক ভাইরা, অসাধারণ মানুষ আমাদের দেশের মেধাবীরা, আমাদের দেশের যারা এই বাংলাদেশের নানা জায়গায়, সেই নাসাতে বলেন, হ্যাঁ, পেন্টাগনে বলেন, অনেক জায়গায় বলেন, তারা ভালো ভালো, আমি চায়নায় দেখেছি গভর্নমেন্টের শীর্ষ 10 স্যালারি হোল্ডারের একজন আমার কাছের মানুষ না, আমার আত্মার আত্মীয়। তো এই জায়গাটা, এটা কত বড় গৌরবের, আমি জানি না আপনারা কিভাবে গৌরবকে নেন, বাট আমার কখনো কখনো কান্না চলে আসে যখন আমি দেখি আমার দেশের একজন মানুষ সাফল্যের স্বর্ণ শিখরে যায়। এটি মর্যাদার, আলহামদুলিল্লাহ, এটা মর্যাদার, ভীষণ মর্যাদার। তো এই মর্যাদার জায়গার মানুষগুলো আপনাদেরকে সহায়তা করবে, এবং ইনশাল্লাহ 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 আমরা আমাদের শুধু এই ঋণ নয়, আবেগের কথা বলছি না, যুক্তির কথা বলছি। দরকার হলে আমাকে কাজের সুযোগ দিয়েন, কোনো মন্ত্রী বা কোনো কিছু দিতে হবে না, 1 টাকাও চাই না আপনাদের কাছ থেকে। বাট আমি মনে করি যে কাজের সুযোগ পেলে ইনশাআল্লাহ এই যে দুর্নীতির টাকা, বিপুল 20 লক্ষ কোটি টাকা বা আরও বেশি, কারণ ইয়াবা থেকেই যে টাকাটা আসতো, হ্যাঁ, আমি এটার একেবারে ডিটেলটা জানি, এবং আপনারা জানেন গত 5-6 বছর যাবৎ আমি এটা নিয়ে অনেক কথা বলছি। সবার আগে আমি কথা বলছিলাম যে মায়ানমার মিলিটারিকে এত গুণ শক্তিশালী চলার পিছনে আমাদের এই
স্বৈরাচার প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী, উনি ভূমিকা রেখেছেন। উনি এটার মেইন, এই যে মাদকের যে প্রধান ব্যবসায়ী উনি ছিলেন সেটার প্রধান, বিশ্বাস করুন আপনারা। ওনার মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ঢুকতো এবং সমস্ত ইয়াবার উনি নেতৃত্ব দিতেন, এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং ওই যে বদি এবং বদির ওয়াইফকে দিয়ে। তো সেই জায়গায় প্রতিটা ইয়াবার পিছনে তারা 70 টাকা করে পেতেন। এটা আপনারা যারা আমাকে অনেক দিন ফলো করেন জানেন। এই জায়গাতে আপনার হাত দিতে হবে, এখানে অনেক টাকা এইভাবে পাচার হয়েছে। শুধু বাজেট থেকে এত টাকা হতে পারে না। হ্যাঁ, আমাদের যে বাজেট, টোটাল বাজেট, অনেকে হিসাব মিলাতে পারেন না যে কিভাবে এত টাকা পাচার করে। আপনার মাদকে প্রতিদিন 2.5 থেকে 3.5 কোটি পিস ইয়াবা লাগতো বাংলাদেশে। এই ইয়াবার রুট বন্ধ করতে হবে, ইয়াবা বন্ধ করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে নেশা থেকে বাইরে নিয়ে আসতে হবে। কারণ আমাদের এই ইয়াবা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে মানে ঘুম পাড়ায় রাখার চেষ্টা করা হয়েছে যাতে তাদের রাস্তায় না নামে। তারা দেখিয়ে দিছে। হ্যাঁ, একদিকে একটা তবজি জব করানো হয়েছে, হ্যাঁ, যেটা সমস্ত পড়ালেখা বাদ দিয়ে পড়ানো হয়েছে। পড়াইছে এক জিনিস, উত্তর দিছে আরেক জিনিস। সেটা আপনারা জানেন কি উত্তর দিছে আর কি পড়াইছে। তো যাই হোক, আমাদের এখন এইখানে যথেষ্ট পরিমাণ কাজের সুযোগ আছে, আমরা সেই কাজ করব। আমাদের দেশের যারা মেধাবী আছে, হ্যাঁ, তাদেরকে আপনারা নিয়ে আসেন, তাদেরকে কাজের সুযোগ দেন। অনেকেই যারা অনেক বিপুল অবস্থানে আছে, তারা বাংলাদেশের জন্য শ্রম এবং মেধা দিতে তৈরি আছে। আপনারা কাজের সুযোগ করে দেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনারা শুধু সামান্য একটু সুযোগ দেন, যাতে করে তারা এই জায়গায় এসে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। আমাদের যে জায়গাগুলোতে আরও বেশি কাজের দরকার, তার মধ্যে আমি যেটা মনে করি সেটি হলো যে আমাদেরকে অবশ্যই কিছু রিফর্ম করতে হবে। যেমন ধরি, আমি যদি পুলিশ বাহিনীর কথা বলি, পুলিশ বাহিনীতে আজকে একটি পত্রিকা লিখেছে, খুব জনপ্রিয় একটি পত্রিকা। সেখানে লিখেছে যে পুরো 80, 90, 95, 96 হাজার। পিনাকি দা হয়তো আরও ভালো বলতে পারবেন, ওনার কাছে অনেক ডাটা আছে। আমাদের আরও বেশ কয়েকজনের কাছে, ইলিয়াস হলো সবচেয়ে গোয়েন্দা রিপোর্টে বাংলাদেশের জন্য ভালো মানুষ, ভালো, যদিও অনেক রাগ হয়ে কথা বলে, আমিও রাগ হয়ে কথা বলি, বাট ওরা অনেক কিছুই ফাঁস করেছে। তো সেইখানে আপনারা দেখেছেন যে একটা বড় সংখ্যক, এবং কালকে রাতে কয়েক হাজার পালিয়ে গেছে, সেটার ভিডিও এসছে। হ্যাঁ, বিভিন্ন সীমান্ত থেকে বিভিন্নভাবে পালিয়েছে। তো এই একটা বাহিনীতে যদি আপনার যে সংখ্যার অর্ধেকের যে বেশি যদি বিদেশি হয় বাংলাদেশে, তাহলে ওই বাহিনীটা আমার মনে হয়, যেটা আপনারা বিডিআর বিদ্রোহের পরে দেখেছেন যে নাম এবং পোশাক পরিবর্তন হয়েছে, নাম পোশাক না, আমার মনে হয় পুলিশ যেহেতু এখন তারা নিজেরা থেকেই আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে, এবং এই বর্তমান যারা এই সংকটময় সময়ে সামরিক বাহিনী মূলত এই সময়টাকে চালিয়ে নিচ্ছেন, তারা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। স্যালুট আপনাদের, যে বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা বর্ডার, প্রত্যেকটা ইমিগ্রেশন এবং ট্রাফিক আনসার এবং বিডিপি এরা পাহারা দিবে। আপনারা নিশ্চয়ই জানেন আনসার এবং বিডিপির মোট সদস্য সংখ্যা পৃথিবীর যে কোনো বাহিনীর চেয়ে বড়। পৃথিবীর সবচেয়ে বড় বাহিনী হলো বাংলাদেশের আনসার এবং বিডিপি। এটা আমি নিজেও জানতাম না। যাই হোক, আমার একজন খুব কাছের মানুষ আনসার বিডিপির মহাপরিচালক ছিলেন, এবং আমি জানতাম যে অ্যারাউন্ড মোর দ্যান 50 লাখস তো হতে পারে। এবং তারা এখন ট্রেন্ড, এবং তারা সেই আগের আনসার, লাঠির আনসার নাই, অটোমেটিক রাইফেলের আনসার। যে 2 লাখ পুলিশ, এখন এর মধ্যে 1 লাখ হয়তো আছে। তো 1 লাখ পুলিশের জন্য আমি মনে করি এখান থেকে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। ভালো মানুষ নাই এটা বলছি না, ভালো মানুষকে অসম্মান করতে চাই না। ভালো মানুষদের অন্য জায়গায় ব্যবস্থা করেন, এই পুলিশ বাহিনীকে ডিসলভ করেন। এটা ডিসলভ করাটা এখন সময়ের দাবি। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করছি, আমাদের এই পুলিশ দরকার নাই যে পুলিশ দেখলে মানুষ আত্মহত্যা করার মতো অবস্থা তৈরি হবে, দোতলা থেকে 3 তলা থেকে লাফ দিয়ে পড়ে বাঁচার চেষ্টা করবে। যে পুলিশ বাহিনী একটা আতঙ্কের নাম, ভয়ঙ্কর আতঙ্কের নাম। পুলিশ ডাকছে শুনলে যে কারো কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার অবস্থা একটা রাষ্ট্রে। এই পুলিশ বাহিনী এই কোনো ডিজার্ভ করে না তারা থাকা। এটা আমাকে কে কি মনে করলো এটা আমি যায় আসে না। আমি মনে করি আমি এই বাংলাদেশের 99% মানুষের কথা বলছি, আমি যে আপনাদের অনুভূতির কথা বলছি। এই পুলিশ বাহিনী আমাদের দরকার নাই। আমরা এবারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে একটা গুড রিক্রুটমেন্ট দেব। হ্যাঁ, এদেরকে একটা নতুন করে ট্রেনিং দেব,
এবং যদি আপনারা আরও ভালো হয় যে আমাদের যে মিলিটারি থেকে যারা রিটায়ার করছেন প্রত্যেকটা স্কুল কলেজে তাদের সাথে অ্যাটাচমেন্ট করে দেন, এবং এই অ্যাটাচমেন্টের পরে প্রত্যেকটা ইয়ারে অ্যাটলিস্ট 1 মান্থ বা 2 মান্থ বিএনসিসি ট্রেনিং করবে তারা। বিএনসিসিটাকে স্কাউটিং এবং বিএনসিসিকে বাধ্যতামূলক করে দেন, কিন্তু এই যে ট্রেনিংটা হবে সেটা হলো প্যারামিলিটারি ট্রেনিং। যখন প্রয়োজন হবে তাদেরকে অটোমেটিক রাইফেল অথবা একেবারে যেটুক পর্যন্ত চালানো দরকার আমাদের এই বাহিনী চালাতে পারবে, আমাদের ছাত্ররা চালাতে পারবে, ছাত্রীরা চালাতে পারবে প্রয়োজনে। পৃথিবীর অনেক দেশে আছে ম্যান্ডেটরি। আমার মনে হয় ছাত্রছাত্রীরা এটাকে নেগেটিভলি নেবে না, কারণ এটা তাকে হেলদি করবে এবং এটা তাকে পজিটিভ মেন্টালিটি করবে যখন তার এই ট্রেনিংগুলো থাকবে। আমি নিজে স্কাউটিং করতাম, আমি নিজে বিএনসিসি করেছি, আমি দেখেছি এটা মানুষকে অনেক ভালো পরিবর্তন এনে দেয়। তো এটা আমার মনে হয় এটা খুব ভালো কাজে দিবে। আমি আপনাদের কাছে মিনতি জানাচ্ছি যে বাংলাদেশের এই ছাত্ররা শুধু বই পড়া শিখবে না, তারা শিখবে কি করে ভালো মানুষ হতে হয়। আমাদের সার্টিফিকেট আলা অনেক বড় বড় শিক্ষিত দরকার নেই, আমাদের শিক্ষিত দরকার হলো যে সুশিক্ষায় শিক্ষিত দরকার মানুষ। সেই সুশিক্ষায় শিক্ষিত হলো এক, সে পিতামাতার প্রতি কর্তব্য শিখবে, সমাজের প্রতি কর্তব্য শিখবে, সংসারের প্রতি কর্তব্য শিখবে, রাষ্ট্রের প্রতি কর্তব্য শিখবে। এটা আমাদের জরুরি দরকার। ফায়ার হলে কি করে সেখানে ঝাঁপায়া পড়তে হবে সেটা শিখতে হবে তাকে। বন্যা আমাদের প্রায় বন্যা হয়, বন্যায় কি করে অবদান রাখতে হবে না জেনে আমরা রাখি, আর যদি জেনে রাখি তাহলে হয়তো আরও বেশি সম্পদের ক্ষতিকে আমরা রহিত করতে পারবো। বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলোকে কি করে, এগুলো আমরা ওয়েল ট্রেন্ড হতে চাই। আমাদের যারা ছাত্রছাত্রী আছেন সন্তানেরা তাদেরকে আরও বেশি ওয়েল ট্রেন্ড করাটা আমি মনে করি এটা জরুরি। আমি এ ব্যাপারে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং তারা যেন এই বিষয়টা, এর পাশাপাশি পৃথিবীর বহু দেশে ধরেন একটা সার্টিফিকেশনের জন্য ইন্টার্নশিপ থাকে। আমরা অবশ্যই হাসপাতালের সাথে যারা মেডিকেল স্টুডেন্ট হতে চায় প্রাইমারি ইন্টার্নশিপ করাতে পারি, আমরা ট্রাফিকের সাথে করাতে পারি, পুলিশের সাথে করাতে পারি, আমরা সবচেয়ে বেশি যেটা পারি ট্যাক্সেশনের সাথে। ট্যাক্সেশন সিস্টেমটাকে এমন অল্টারনেটিভ সিস্টেম আমাদেরকে করতে হবে মানুষ খুশি মনে গিয়ে যেন ট্যাক্স দিয়ে আসে, আমাদের সেটা নাই। আমাদের ভ্যাট সিস্টেমটা আমরা একেবারেই একটা ফালতু সিস্টেম, যেটা আমরা অ্যাডাপ্ট করি না, সেটা আমাদের করতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা হিউজ আর্নিং আসবে, এটা অত্যাচার হবে না, এটা ছাত্রীদেরকে করানো যাবে এবং সেটা আমাদেরকে সোর্স অফ আর্নিংটা বাড়াইয়া দিবে ইনশাল্লাহ। আমাদের একটা নতুন বিপ্লবের সূচনা করতে হবে, খেয়াল রাখতে হবে। অনেক আশা নিয়ে, অনেক রক্ত এবং অনেক জীবনের বিনিময় আজকের এই বাংলাদেশ। এখন এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে শুধু কথা বললে হবে না, কথা বলা বন্ধ করে দিতে হবে, কমায় দিতে হবে। আমি কমায় দেবো, কথা দিচ্ছি। আমি নর্মালি লাইভ করি না, অনেকের রিকোয়েস্টে গতকালকে 2 বা 3টা লাইভ করছি, দুইটা ছোট ছোট আর একটা বড়। তো আজকে আবার লাইভে আসছি ইনশাল্লাহ, খুব শীঘ্রই আর লাইভে আসবো না, একেবারেই প্রয়োজন না হলে লাইভে আসবো না। তারপরে বলছি আমরা আমাদের সবার যার যার সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে এই দেশটাকে গঠন করতে হবে। কি পেলাম এই কথা বাদ দিতে হবে, সব জায়গায় পাওয়ার দরকার নেই। আমি সব সময় বলি একটা কথা, সব জায়গায় পাওয়ার দরকার নেই। আল্লাহ, আমরা যখন চেষ্টা করব যে ঠিক আছে আমি এখানে পাবো না, আল্লাহ দেখবেন যে অন্য জায়গায় এত বেশি বারাকা দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি বারাকার জায়গায় রেখে কুল করতে পারবেন না। আল্লাহু আকবার। আপনি দেখবেন যে আল্লাহ 1000 গুণ, লাখ গুণ বারাকা দিয়েছে। যেমন আমি একটা দোয়া সারা পৃথিবীর মানুষের জন্য করতে চেষ্টা করি। আমি জানি যে পৃথিবীর মানুষের জন্য করি, সারা পৃথিবীর, তার মধ্যে জুইস আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আমি তাদের জন্য হেদায়েত চাই। এটাও একটা বড় দোয়া। আপনি যদি ভালো কাজগুলো অন্যের জন্য করেন, আমরা যদি সবাই করতে পারি, তাহলে তখন কিন্তু শিওর থাকেন, নিশ্চিত থাকেন আপনার কোনো না কোনো দিক দিয়ে বারাকা। আমাদের যে সিচুয়েশনগুলো ছিল সেটা ছিল লুট, কিভাবে লুট করা যায়, কিভাবে পাচার করা যায়, কিভাবে প্রত্যেকটা জিনিসকে, এটাকে কি যেন একটা নাম দিছিল, যে কি মানে বাজারের দাম বৃদ্ধি করে সিন্ডিকেট করা যায়। এই সিন্ডিকেট এগুলোর মাথা থেকে ফেলে দিতে হবে এবং এগুলো থেকে বাইরে হয়ে আসতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমাদের নতুন বিপ্লবের সূচনা হবে। আমি আমার অবস্থান থেকে ঘোষণা করছি, আমার যে সক্ষমতাগুলো আছে হয়তো এই সরকারের অনেকেই জানেন না, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমি বাংলাদেশের বর্তমানে যে জ্বালানি, কয়লা, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন, এগুলোর দাম বাজার মূল্য, আন্তর্জাতিক বাজার মূল্য যেটা আছে তার থেকে কমপক্ষে 30-35% কমে আমি সরবরাহ করতে পারবো। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি 30-35% কমে বাংলাদেশের জন্য এটা সরবরাহ করতে পারবো। এর বাইরে গম, চিনি, ইউরিয়া,
ভোজ্য তেল, এগুলো আমি কমপক্ষে 20 থেকে 25% কম দামে ফ্রি তো দিতে পারবো না, অত সামর্থ্য নেই, বাট অ্যাটলিস্ট প্রতি মাসে আমি $3 বিলিয়ন এই ধরনের পণ্যগুলো আমি বাংলাদেশের জন্য এনশিওর করতে পারবো ইনশাল্লাহ, বৈধ উপায়ে। হ্যাঁ, এটা আমার সক্ষমতার মধ্যে পড়ে। আমার এই সক্ষমতাটুকু আল্লাহ আমাকে কবুল করছে। আমি এটা অনেক দেশের সাথে করি এবং আমি এটা করতে পারবো। আমার নিজের একাধিক গোল্ড মাইন আছে এবং আমি এখন পৃথিবীর একটা বড় একাধিক দেশের বড় কোয়ান্টিটির এই পেট্রোলিয়ামের আমি ওন করি। হ্যাঁ, আমি এই কোটা ওন করি, কোটা। তো এটা আমার যদি 1.2 মিলিয়ন টনও হয় পার মান্থ, আমি পেট্রোলিয়াম দিতে পারবো ইনশাল্লাহ, বা তার চেয়ে বেশি দিতে পারবো। কয়লাও দিতে পারবো। যে পরিমাণ বাংলাদেশে যতগুলো কোল পাওয়ার প্ল্যান্ট আছে, তো সেখানকার যে পরিমাণ কয়লা লাগে পুরো কয়লার আমি অ্যাটলিস্ট বাজার মূল্যের চাইতে 20, 25, 30% কমে দিতে পারবো। এমনকি যদি বাংলাদেশ সরকার চায় যে তারা মালিক হবে, তাহলে তাদেরকে কিভাবে মালিক বানানো যায় সেটার আমি ব্যবস্থা করতে পারবো। প্রয়োজনে আমার একটা মাইন বাংলাদেশ সরকারকে আমি দিয়ে দেবো। এর জন্য আমার কোনো কিছুর দরকার নেই, বাংলাদেশ সরকার নিজেরা ওখান থেকে উত্তোলন করে নিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমার সেই মানসিকতা আছে, বলার জন্য বলছি না। সরকারের তরফ থেকে যদি যোগাযোগ করে এ বিষয়ে, যদি আমাকে আহ্বান জানায়, আমি বাংলাদেশ যাব, বসবো এবং আমি লিগ্যালি এটাকে কিভাবে প্রসেস করা যায় আমি সেটা ব্যবস্থা করব। এবং নিশ্চয়ই আমাদের যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আছেন, প্রয়োজনে ওনাকে সহ দায়িত্ব একটা কমিটি করে এটাকে যেভাবে ফর্মুলেশন করা যায় সেটা আমি ব্যবস্থা করতে চেষ্টা করব। আমি আহ্বান জানাবো বাংলাদেশে এই যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদেরকে প্রচুর অর্থনৈতিক বিপর্যয় ফেলবে। কারণ অনেকগুলো কারণে ফেলবে। তার মধ্যে একটা হলো যে কয়লা কেনার জন্য অনেক টাকার দরকার হয়। অনেক টাকার যে জিনিসগুলোতে দরকার হয়, যে বিষয়গুলোতে, সেইগুলোতে আমাদের খেয়াল করতে হবে কি করে এই অর্থ বাঁচানো যায়। তো সেক্ষেত্রে আমি প্রস্তাব দেব যে আমাদের 15,500, 16,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তো এর মধ্যে অ্যাটলিস্ট আমি কথা দিচ্ছি, সরকার যদি আমাকে অনুমতি দেয়, কোনো ঘুষ দেব না কাউকে, আমি ঘুষ দিয়ে কাজ করব না ইনশাআল্লাহ। যদি অনুমতি দেয় তাহলে আমি 1,000 থেকে 1,500 মেগাওয়াটের গ্রিন এনার্জি আমি বাংলাদেশ সরকারের একটি টাকাও লাগবে না। অনেক জায়গা আছে, বিশেষ করে বেশ কয়েকটা দ্বীপ আছে, এই দ্বীপগুলো প্লাস হলো আর্মি, নেভি, এয়ারফোর্সের অনেক ফাঁকা জায়গা আছে, বাংলাদেশ রেলের অনেক ফাঁকা জায়গা আছে, এমনকি সরকারি যে ভবনগুলো আছে, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, সেগুলোর উপরে। এমনকি আপনারা এমন একটা প্রোগ্রাম নিতে পারেন যেটা আমার সংশ্লিষ্টতার দরকার নেই, বাসা বাড়িতে সবাইকে উৎসাহিত করতে পারেন সোলার এনার্জির জন্য, সোলার এবং উইন্ডের জন্য। আপনারা যদি বেশি বেশি কাজ করেন তাহলে এটা ভালো হবে, কারণ এখানে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং আমরা এই যে হিউজ পরিমাণ এই আমাদের রিজার্ভ, এটা বেড়ে যাবে ইনশাল্লাহ। এই যে কয়লা কিনে, আমার কয়লা বাংলাদেশে বেচার দরকার নেই, বিলিভ মি, কোনো দরকার নেই। হ্যাঁ, কয়লাটা আপনারা পরিহার করেন। এর বাইরে যে এলএনজি আছে, হ্যাঁ, অথবা অন্য জ্বালানিগুলো দিয়ে যেগুলো আপনারা করতেছেন, আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশের জিনিস দেশে আপনারা এটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বাংলাদেশে নেয়, আমি আপনাদের যারা এই বাংলাদেশের তরুণ আছেন, আমার বন্ধুরা, যাদের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর রহমত নিয়ে আমরা আজকে দেশ নতুন করে স্বাধীন করছি, আমি তাদেরকে নিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য অন্তত পক্ষে 180 কোটি ফলের গাছ লাগাতে চাই। আমাকে যদি আপনারা আপনাদের সাথে নেন, একজন সাধারণ মানুষ, সাধারণ কর্মী হিসাবে, ইনশাআল্লাহ 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 একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি এই পরিমাণ ফলের গাছ লাগাতে পারি না, আমাদের একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না। খাওয়ার কষ্ট সেই বোঝে যার কাছে খাবার নাই। জীবনে যদি একটা দিনও খাবার কষ্ট করে থাকেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে খাওয়ার কষ্ট না খেয়ে থাকা। রোজা ভিন্ন কথা, বাট আপনি রোজাদার না, আপনি অর্থের জন্য খেতে পারেন নাই। এই অর্থের জন্য খেতে না পারার কষ্টটা অনেক বড় কষ্ট। সেই কষ্ট আমরা লাঘব করতে পারবো যদি সারা বাংলাদেশে সকল জায়গায় আমরা যদি ফলের গাছ লাগাতে পারি। শুধু তাই না, আমাদের যে পাখি আছে, অন্যান্য প্রাণী আছে, ওরাও খেয়ে দোয়া করবে। এবং এটার যে মজেজা, এটার যে লাভ, আপনি চিন্তা করতে পারবেন না এটার মানে মুনাফাটা কি। দুনিয়া এবং আখিরাতে আমরা ডাবল মুনাফা পাবো ইনশাল্লাহ, আমরা এই কাজগুলো করব। আমি বিশ্বাস করি নতুন সরকার আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে সেই কাজের সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আহ্বান জানাবো, আমার চাইতে যারা
কমপক্ষে 10 লক্ষাধিক, 15 লক্ষাধিক, 20 লক্ষাধিক সক্ষম ব্যক্তি দেশের বাইরে আছেন। দেখেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমাদের জাগতেই হবে। দেশটা তো আমাদের। আজকে আপনি টরেন্টোতে মারা যান, মেলবোর্নে মারা যান, হ্যাঁ, ডালাসে মারা যান, বাঙালি হিসাবেই মারা যাবেন, বাংলাদেশি হিসেবে মারা যাবেন। পরিচয়টা কিন্তু আপনার 3 প্রজন্মে পর্যন্ত, 5 প্রজন্ম পর্যন্ত অরিজিনটা থেকে যাবে। তো অরিজিন যেহেতু থেকে যাবে, সেই অরিজিনকে অস্বীকার করি কি করে? আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোন ধর্মের, বর্ণের, হ্যাঁ, পাহাড়ি না সমতল, এগুলো দেখার সময় নেই, বেল নেই। আমাদের দেখতে হবে আমরা বাংলাদেশি, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা সবাইকে নিয়ে একসাথে মিলে করব। কুচক্রী মহল চেষ্টা করবে, তারা আমাদেরকে অনেকভাবে চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আমরা যদি এক থাকি, পারবো? কেউ পারবো না ইনশাআল্লাহ। আমাদেরকে এক থাকতেই হবে এবং আমরা চেষ্টা করব এই বাংলাদেশের জন্য, আল্লাহ যেন, আমরা প্রতিদিন দোয়া করব, যার যার মতো করে দোয়া করব। আমরা যারা মুসলমান তারা সেজদায় গিয়ে দোয়া করব, এবং অন্য ধর্মের যারা আছেন, আপনাদের যে পন্থা আছে সে পন্থায় আপনারা নিজেদের মতো করে দোয়া করবেন, এবং প্রত্যেকটা মুহূর্ত চাইবেন যে এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, যেখানে আপনার সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমাকে অন্য দেশে জন্ম দিতে পারতো, আফ্রিকার কোনো দেশে, আমেরিকা বা অন্য কোনো দেশে, দেয় নাই তো, দিছে বাংলাদেশে। তো আমাকে বাংলাদেশে পাঠিয়েছে, আপনাকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশের জন্য ভালো কাজ করতে, চুপ করে বসে থাকতে না, হ্যাঁ, লুটপাটে উৎসাহ দিতে না, এগুলোতে শরিক হইতে না। ইনশাআল্লাহ আমাদের বুক ভরা সাহস আছে, আমাদের মধ্যে প্রেরণা আছে। আমরা এই যে বিজয়, আমাদের যে সন্তানেরা, আমাদের ছোট্ট ভাইয়েরা কিভাবে জীবন দিয়েছে, কোন স্বার্থে, কাদের জন্য জীবন দিয়েছে? আমাদের জন্য, একটা সুন্দর দেশ করে দেওয়ার জন্য। সেই জায়গায় আমাদেরকে অবশ্যই তাদের আত্মার শান্তির জন্য হলেও, আর কিছু না, তাদের আত্মার শান্তির জন্য, তাদের মায়েদের যে আজকের কান্না, সেই কান্নার হাসিতে রূপান্তর করার জন্য আমাদের বাংলাদেশের জন্য কাজ করতে হবে। বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে, যুক্তি দিয়ে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে বৈরিতা আছে, মতভেদ আছে, আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, আমাকে আপনি ঘৃণা করতেও পারেন, সেটি আপনার অধিকার, কিন্তু একসাথে কাজ করতে পারবো না, সেটা অধিকার হওয়া উচিত না। আমরা যার যার অবস্থান থেকে একসাথে কাজ করব। যারা দুর্নীতিবাজ, যারা সুবিধাভোগী, তাদের আমাদের প্রয়োজন নেই, শুধু তাদেরকে আমরা প্রতিপক্ষ করব। কোনো ধর্মকে নয়, কোনো দলকে নয়। একটা রাষ্ট্রে যদি দলাদলি থাকে, ধর্মীয় বিবাদ থাকে, গোষ্ঠীগত বিবাদ থাকে, পাহাড়ি এবং সমতলের বিবাদ থাকে, সে রাষ্ট্র ভালো করতে পারে না। আমাদের কোনো স্বার্থের দরকার নাই। যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমরা তখনই শোধ করতে পারবো যখন বাংলাদেশ সত্যিকারের সম্মানজনক জায়গায় যেতে পারবে। আমি বিশ্বাস করি আপনারা, বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা ডিজার্ভ করেন। আমি সব সময় গর্ব করে বলি, সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষেরা মানুষ। এটি কোনো আবেগের কথা না, এটি আমার বিশ্বাসের কথা। কারণ আমি মানুষের সাইকোলজি নিয়ে এত বেশি কাজ করেছি, এত বেশি দেশে কাজ করেছি, এত ছোট জায়গা থেকে বড় জায়গা, হ্যাঁ, সব জায়গায় এমনভাবে কাজ করেছি, আমি দেখেছি সত্যি সত্যি বাংলাদেশের অনেক দেশের সবচেয়ে সেরা মানুষটার চাইতে আমার দেশের সবচেয়ে নষ্ট মানুষটা ভালো মানুষ। আমরা আমাদের ভালো যদি না জানি, আমাদের ভালো দিকগুলোকে যদি ব্যবহার করতে না জানি, তাহলে আমরা কি করে সত্যিকারের মানুষ হব? আমি নতুন সরকার যারা আসছেন তাদেরকে আগাম মোবারকবাদ জানাচ্ছি, তাদের জন্য অনেক অনেক দোয়া। এবং তারা যদি কখনো মনে করেন এই ক্ষুদ্র শামীম আহসানের সহযোগিতা দরকার, আমি থাকবো। শুধু আমি থাকবো না, আমি যে এখন আমার একেবারে ফ্যামিলি লেভেলে বা 1-to-1 এক্সেস আছে, কমপক্ষে 25 থেকে 30টা সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে, আমি তাদের প্রত্যেককে বাংলাদেশের উন্নয়নে এনগেজ করার চেষ্টা করব। অনেকভাবে সেটা সম্ভব। এটা নিয়ে ওপেন ফোরামে কথা বলতে চাই না। যদি আমাকে কখনো অ্যালাউ করা হয় যে হ্যাঁ
আসেন কথা বলি, বা কারোর সাথে যদি সেরকম হয় আমি তার সাথে কথা বলবো, প্ল্যান করে কথা বলবো। আমাদেরকে বাংলাদেশকে ভালো করতে গেলে সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে। এই কাজের সুযোগটা মন্ত্রী না, এমপি না, অন্যভাবে না, আমাদেরকে বলে দিতে হবে একটা পরিকল্পনা। আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক মেধাবী মানুষ, সারা পৃথিবীর কতগুলো দেশে সে তার এই গ্রামীণ ব্যাংকে নিয়ে গেছে একটা সামান্য ছোট্ট জায়গা থেকে। যে মানুষটা ওটা পেরেছে সে মানুষটা ইনশাআল্লাহ 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 সে আরও ভালো কিছু, আরও বড় কিছু বাংলাদেশের জন্য পারবে। নাইলে এই 82-84 বছর বয়সে আল্লাহ কেন তাকে ওই জায়গায় কবুল করবে? আমি বিশ্বাস করি আমরা সহযোগিতা করব, কোনো রকমের অসহযোগিতা করব না, ভাঙচুর করব না, অন্যায় করব না, জ্বালাও পোড়াও করব না। ইনশাআল্লাহ 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 বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের সবার কাছে অনুনয় করব, যারা এই 2024-এর আন্দোলনে শহীদ হয়েছেন, আপনারা যতবার পারবেন ততবার এই শহীদদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের দোয়া তাদের কাছে পৌঁছে যাবে এবং বলবেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। অবশ্যই আমরা এই দোয়া যেন চালু রাখি। এবং আমি আপনাদেরকে আগামীকাল হয়তো নতুন সরকার শপথ নিবে, তার আগে নতুন সরকারকে আবারও সকলের দেশে বিদেশে আমরা যারা আছি, ছোট বড়, যে কোনো পেশার যে কোনো অবস্থান থেকে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাবো, আমরা যেন বাংলাদেশকে সহায়তা করি এবং কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় না দিই। কেউ যদি দুর্নীতি নিয়ে কথা বলে, দুর্নীতি করতে চায়, প্রয়োজনে একটা সাধারণ জনগণের ট্রাস্ক তৈরি করা হবে। আপনারা সেখানে জানাবেন কে ঘুষ চেয়েছে, কে আপনার কাছে টাকা চেয়েছে, আমরা তাদেরকে পাবলিকলি ফাঁস করে দেব। যেটা করবেন সেটা হলো ভিডিও করে ফেলবেন সাথে সাথে গোপনে। যে ঘুষ চাইবে সেটা যে হোক, অতিরিক্ত আমার দিকটা দেখেন, আমাকে দেন, আমাকে না দিলে কাজ হবে না, ভিডিও করবেন। সামাজিক মাধ্যম অনেক শক্তিশালী মাধ্যম, আমরা প্রচার করব এবং আমরা দেখিয়ে দেব যে এই নষ্ট মানুষ এবং নষ্ট মানুষের ব্যাপারে ইনশাআল্লাহ সরকার তখন ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমরা কাউকে এই ব্যাপারে ছাড় দেব না। দুর্নীতির ব্যাপারে ছাড় দেওয়ার জন্য সরকারের মন্ত্রী হওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হওয়া বা কোনো পুলিশ বা সামরিক বাহিনীর সদস্য হওয়ার দরকার নেই। আপনাদের হাতের যে মোবাইলটা আছে সেটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট মেক এ ভিডিও উইথ সাউন্ড, ডকুমেন্ট করেন একেবারে। আপনারা যদি দেশের মধ্যে থেকে মনে করেন এটা করা সম্ভব না, যারা এটা করতে পারে তাদেরকে দিয়ে দেন, আমাকে দেন, আমেরিকাতে ইলিয়াস আছে তাকে দেন, অন্য যারা আছে, অনেকে আছে, অনেকে, আমি সবার নাম বলে ছোট করছি না। আমি ইলিয়াসের নাম একাধিকবার বললাম এই কারণে, উনি অনেকগুলো করেছে, ওনাকে স্যালুট। অনেকগুলো বড় ইস্যু উনি করেছে, যে জন্য পিনাকিদাকে দেন। পিনাকিদা হয়তো সে দেওয়ার অবস্থায় থাকবে না, হয়তো আপনারা তাকে দেশেও দেখতে পারেন। যাই হোক, অনেক সময় নিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করে দিবেন। আমার যদি কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাকে যে ভালোবাসেন সে ভালোবাসা থেকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, দোয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু।